আচ্ছা, তো আমি যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। অডিও কাদের অফ অন আছে একটু অফ করে দেবো। এক মিনিট একটু ওয়েট করি। যেটা বলতেছিলাম খেয়াল করো যে আমাদের এই যে থিন যে অ্যাসেন্ডিং লিম্ব আছে, থিন অ্যাসেন্ডিং লিম্বে আস্তে আস্তে লুমেনে ইউরিয়ার পরিমাণ 110% হয়ে গেছে। কারণ যেহেতু ইউরিয়া সিক্রেটেড হচ্ছে, তাই না? ইউরিয়া যেহেতু কন্টিনিউসলি সিক্রেটেড হচ্ছে, সো মনে করে সেটা 110% হয়ে গেছে। এরপর ইউরিয়ার ফেটটা কি? এখন যেহেতু অনেক বেশি সিক্রেশন হয়েছে, তাহলে 110% তার অ্যামাউন্ট, সেটা তখন রিঅ্যাবজর্পশন হওয়ার কথা। রিঅ্যাবজর্পশন কি করতে পারে? আর এটা মনে করো আর্লি ডিস্টাল টিউবুল, তাই না? এটা লেট ডিস্টাল টিউবুল, এটা কালেক্টিং ডাক্ট। আনফরচুনেটলি এই কোনোটাই ইউরিয়ার পারমিয়েবল না, মানে ইউরিয়া এখানে রিঅ্যাবজর্পশন হতে পারবে না, দে আর ইমপারমিয়েবল টু ইউরিয়া। তাহলে 110% ইউরিয়া মনে করে আমাদের বডিতে কি হয়, 110% ইউরিয়া আলটিমেটলি কি হওয়ার কথা বলতো? এক্সক্রিশন হওয়ার কথা। 110%ই এক্সক্রিশন হওয়ার কথা, বাট এক্সক্রিশন হয় 40%। এক্সক্রিশন হয় 40%, কেন? সেটার কি একটা সুন্দর এক্সপ্লেনেশন আছে, তোমার অনেকে চান। কারণ হচ্ছে দেখো, আমাদের যে ইনার যে মিডল কারেক্টিং ডাক্ট আছে, ইনার মিডল কারেক্টিং ডাক্টে ইউরিয়ার কিছু ট্রান্সপোর্টার থাকে, ওকে? ইউটি ওয়ান এন্ড ইউটি টু। সো এই ইউরিয়া যে ট্রান্সপোর্টার গুলো থাকে, এর অ্যাডভান্টেজেসটা কি? অ্যাডভান্টেজেসটা হচ্ছে এই ট্রান্সপোর্টার গুলো এডিএইচ যে কি হয়, রেগুলেটেড হয় বা আপ রেগুলেটেড হয়। সেই এডিএস এর কাজটা কি? এডিএস এর কাজ হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করা এবং সাথে সাথে এই যে ইউরিয়া রিঅ্যাবজর্পশন করা। সে অ্যাপ্রক্সিমেটলি 70% মনে করো আপনার ফিল্টার ইউরিয়া কি হয়ে যায়, রিঅ্যাবজর্ব হয়ে যায়। মনে করো 110% এসে এই যে ইনার যে কালেক্টিং ডাক্ট আছে, ইনার যে কালেক্টিং ডাক্ট আছে, ইনার মিডল কালেক্টিং ডাক্ট, এখানে মনে করো 70% রিঅ্যাবজর্পশন হয়ে গেল, ওকে, উইথ দ্য হেল্প অফ কি, এডিএস। ওকে, এই 40% আমাদের কি হচ্ছে, এক্সক্লুশন হচ্ছে। সেটা হচ্ছে কি, ওয়ে অফ প্যাসিভ ডিঅবজর্পশন। এটা হচ্ছে প্যাসিভ ডিঅবজর্পশনের একটা এক্সাম্পল, এই জন্য এটাকে বলে প্যাসিভ ডিঅবজর্পশন। ডান, ইউরিয়া থেকে আর এর চাইতে বেশি কিছু পাওয়া লাগবে না। Okay? আচ্ছা, এখন আসো আমরা একটা সিক্রেশনের এক্সাম্পল করবো। এই টপিকটা ইম্পর্টেন্ট, একটু সোজা, আমি খুব দ্রুত শেষ করবো। প্যারামিনো হিপ্টোপেরিক অ্যাসিড, তো তোমাদেরকে পড়াইছিলাম যে পা 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 হচ্ছে পিএইচ, পা। তো এই যে প্যারামিনো হিপ্টোপেরিক অ্যাসিড কে আমরা কিসের মার্কার হিসেবে পড়ছিলাম বা ইউজ করছিলাম, মনে করে দেখো তো। প্লাজমা। ভেরি গুড, এক্স্যাক্টলি। প্লাজমা। রেনাল প্লাজমা ফ্লো, ওকে। প্যারামিনো হিপ্টোপেরিক অ্যাসিডকে আমরা রেনাল প্লাজমা ফ্লোর মেজারমেন্টের জন্য মার্কার হিসেবে ইউজ করছিলাম। কেন? কারণটা হচ্ছে প্যারামিনো হিপ্টোপেরিক অ্যাসিড আমাদের আমাদের হচ্ছে ব্লাডে যতটুকু থাকে ঠিক 100% সবগুলাই ম্যাক্সিমাম পোর্শনটুকুই কি হয়ে যায়, ফিল্ট্রেশন হয়। এবং ফিল্ট্রেশন তো হয়, ফিল্ট্রেশন হওয়ার সাথে সাথে এক্সট্রা আবার সিক্রেশনও হয়। তো এক্সাম্পল অফ সিক্রেশন আমরা পড়বো, মানে এটা কি? প্যারামিনো হিপ্টোপেরিক অ্যাসিড আমাদের বডি প্লাজমাতে যেটুকু আনবাউন্ড থাকে, আনবাউন্ড যতটুকু থাকে। আচ্ছা, তোমরা কারো অডিওটা অন করো। প্যারামিনো হিপ্টোপেরিক অ্যাসিড আমাদের বডিতে বা প্লাজমাতে যতটুকু আনবাউন্ড থাকে ঠিক ততটুকু 100% কি হয়ে যায়, ফিল্ট্রেশন হয়ে যায়। ঠিক আছে? তার মানে এটা কি, মানে প্লাজমা প্লাজমা প্যারামিনো হিপ্টোপেরিক অ্যাসিডের পরিমাণ যত বেশি, ফিল্ট্রেশনের পরিমাণ ঠিক তত বেশি। লিনিয়ার রিলেশনশিপ আগের মতো কি, দেখো, আনবাউন্ড প্লাজমা প্যারামিনো হিপ্টোপেরিক অ্যাসিড যত বাড়ে, প্যারামিনো হিপ্টোপেরিক অ্যাসিডের ফিল্ট্রেশনও ঠিক ততই বাড়ে। লিনিয়ার রিলেশন, এটুকু বুঝতে পারছো? এখন আসো যেটা বলতেছো, সেটা হচ্ছে সিক্রেশন। মানেটা কি? সেটা হচ্ছে এই যে প্যারামিনো হিপ্টোপেরিক অ্যাসিডের জন্য কিছু ট্রান্সপোর্টার থাকে, সেটা কোথায় থাকে, পেরিটিউবুলার মেমব্রেনে থাকে। ওকে, পেরিটিউবুলার মেমব্রেন অফ প্রক্সিমাল কনভলিউটেড সেলস, প্রক্সিমাল যে টিউবুল সেলস। এই ক্যারিয়ারগুলোর কাজ কি? এই ক্যারিয়ারগুলোর কাজ হচ্ছে এরা প্যারামিনো হিপ্টোপেরিক অ্যাসিডকে ট্রান্সপোর্ট করে ব্লাড থেকে লুমেনে নিয়ে আসে। তাহলে লো কনসেন্ট্রেশন যখন থাকে তখন অনেক বেশি ক্যারিয়ার অ্যাভেলেবল থাকে, ফলে সিক্রেশন লিনিয়ারলি বাড়ে অ্যাজ দ্য প্লাজমা কনসেন্ট্রেশন ইনক্রিজেস। ওকে, আমি আবারও বলতেছি, বাট একটা সময় যখন এই যে প্যারামিন হিপ্টোরিক অ্যাসিড কনসেন্ট্রেশন বেড়ে যায় একটা লেভেলে এসে, তখন এই ট্রান্সপোর্টারটা স্যাচুরেটেড হয়ে যায়। মানে এটা কি? মানে এটা হচ্ছে, চিন্তা করো, যে কথাটা বললাম, এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউব, পিসিটি। ঠিক আছে, পিসিটি। আর এইটা মনে করো পেরিটিউবুলার ক্যাপিলারি, এটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। এই যে প্রক্সিমাল যে কনভলিউটেড টিউব গুলো, এখানে যে পিএইচ ট্রান্সপোর্টার আছে, পিএইচ ট্রান্সপোর্টার আছে এবং গোল্লা গোল্লা এগুলো ট্রান্সপোর্টার। ওকে, তো যখন আমাদের ইনিশিয়ালি একদম শুরুর দিকে যে প্লাজমা কনসেন্ট্রেশন বাড়তে থাকে, পিএইচ এর প্লাজমা কনসেন্ট্রেশন বাড়তে থাকে,
তখন কি হচ্ছে, যত কনসেন্ট্রেশনটা বাড়বে ঠিক তত তত বেশি ফিল্ট্রেশন হচ্ছে এবং সিক্রেশনও হচ্ছে। কোত্থেকে সিক্রেশন হচ্ছে? এই যে ব্লাড থেকে, পেরিটিকুলার ক্যাপিলারি থেকে ট্রান্সপোর্টারের মাধ্যমে সিক্রেশন হয়ে ডিরেক্টলি পিসিডি তে ঢুকতেছে ইনিশিয়াল স্টেজে। ওকে, সো সো তুমি চিন্তা করো, একদিক থেকে তোমার ফিল্ট্রেশন হচ্ছে, একদিক থেকে সিক্রেশন হচ্ছে। তো গ্রাফটা কেমন হবে তুমি চিন্তা করো। যদি চিন্তা করে দেখো, ফিগারটা দেখো যে ফিল্ট্রেশন তো হচ্ছে, আমার প্লাজমা কনসেন্ট্রেশন বলে ফিল্ট্রেশনটা হচ্ছে। এবং ইনিশিয়ালি দেখো, প্রথমে একদম শুরুর দিকে প্লাজমা কনসেন্ট্রেশন যত বাড়তেছে সিক্রেশনও ঠিক ততটাই বাড়তেছে। স্টিপ দেখো, রাইজটা দেখো, কার্ভের ক্যারেক্টারটা দেখো, সেটা হচ্ছে একদম খাড়া উপরে উঠতেছে। তার মানে অনেক বেশি, প্লাজমা কনসেন্ট্রেশন যত বাড়বে আমাদের যে প্যারাইমিনো হিপ্টোপিরিক অ্যাসিডের যে ক্যারিয়ার গুলো আছে, সেটা ক্যারিয়ার গুলো কোথায় থাকতেছে? ট্রান্সপোর্টার গুলা এই যে লুমিনে বসে আছে। সেই লুমিনে যারা বসে আছে, তো ব্লাডে মনে করো প্যারাইমিনো হিপ্টোপিরিক অ্যাসিড কনসেন্ট্রেশন যত বাড়বে, ব্লাড থেকে বা পেরিটিকুলার ক্যাপিলারি থেকে এই যে তারা তত বেশি পিসিতে ঢুকবে। ওকে, এটা হচ্ছে আমার কথা। তো ঢুকবে কতক্ষণ কতক্ষণ ঢুকবে? তো ঢুকতে ঢুকতে যখন মনে করো এদের কনসেন্ট্রেশনটা অনেক বেড়ে যাবে, এদের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে, মানে প্লাজমা কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে মনে করো অনেক বেশি বেড়ে যাচ্ছে, কত মনে করো একটা লিমিটে চলে যাচ্ছে, একটা লেভেলে চলে যাচ্ছে। ঠিক সেই সময়টা আমাদের ট্রান্সপোর্টার গুলো শেষ হয়ে যাবে বা ক্যারিয়ার গুলো শেষ হয়ে যাবে, যেটাকে আমরা টিএম বলি বা ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম বলি। ঠিক আছে, দেখো, ট্রান্সপোর্টার ফর প্যারামিন হিপ্টোরিক অ্যাসিড আর লোকেটেড ইন দ্য পেরিটিকুলার মেমব্রেনস অফ দ্য প্রক্সিমাল টিউবুলস লাগাই বলছি। তাহলে ক্যারিয়ার গুলোর একটা কি আছে, ক্যাপাসিটি আছে, কি করবে তারা? ব্লাড থেকে লুমিয়ে নিবে। তাহলে লো কনসেন্ট্রেশন যখন আমাদের প্লাজমা কনসেন্ট্রেশন ইনিশিয়ালি থাকে, মানে একদম শুরুর দিকে, একদম শুরুর দিকে, ঠিক আছে, শুরুর দিকে দেখো অনেক বেশি সিক্রেশন হচ্ছে, শুরুর দিকে আমাদের অনেক বেশি সিক্রেশন হচ্ছে। তো শুরুর দিকে আমাদের লিনিয়ারলি প্লাজমা কনসেন্ট্রেশন বাড়লে সিক্রেশনটা বাড়বে। কিন্তু যখন এই যে প্যারামিন হিপ্টোরিক অ্যাসিড কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, একটা লেভেলে চলে যাচ্ছে, ওই লেভেলে কি হচ্ছে, আমাদের সব ক্যারিয়ার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, তখন তুমি প্যারামিন হিপ্টোরিক অ্যাসিড কনসেন্ট্রেশন প্লাজমাতে যতই বাড়ানো না কেন, যতই বাড়ানো না কেন, সিক্রেশন আর বেশি হবে না, সিক্রেশন আর বেশি হবে না। ওকে, আমি যদি একটু তোমাদেরকে এখন একটা গ্রাফ আঁকিয়ে দেখাই, তাহলে হয়তো ইজি হবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ও অ্যাক্সিস। এখন মনে করো আমাদের প্লাজমা কনসেন্ট্রেশন যত বাড়তেছে, এই দিক থেকে এইদিকে যত আসতেছে, আমাদের ফিল্ট্রেশনটা তত বাড়তেছে। এটা হচ্ছে ফিল্ট্রেশন কার্ভ, ফিল্ট্রেশন অফ প্যারামিন হিপ্টোরিক অ্যাসিড তত বাড়তেছে। এখন মনে করো, তাহলে প্লাজমা কনসেন্ট্রেশন যেহেতু বেশি, তার মানে ব্লাডে যেহেতু প্যারামিন হিপ্টোরিক অ্যাসিড বেশি, সেটা ফিল্ট্রেশন হচ্ছে, এবং ব্লাডে যেহেতু বেশি, তার মানে পেরিটিকুলার ক্যাপিলারিতে বেশি, তাহলে কি করতে পারে বলতো? ওই পেরিটিকুলার ক্যাপিলারি থেকে আমাদের ডিরেক্ট প্রক্সিমাল ক্যানসুলেটেড টিউবুলে সিক্রেশন হতে পারে। তাহলে প্রথম দিকে আমাদের এই যে দেখো প্যারামিন হিপ্টোরিক অ্যাসিডের সিক্রেশনটা অনেক বেশি। ওকে, প্রথম দিকে সিচুয়েশনটা অনেক বেশি। তো এখন মনে করো একটা একটা স্টেজে আসার পরে মনে করো প্যারামিন হিপ্টোরিক অ্যাসিড বাড়তে বাড়তে একটা স্টেজে যখন চলে আসবে, তখন আমাদের সিক্রেশনের যে ট্রান্সপোর্টার গুলো আছে, সেটা তো টিএম যেটা বলতেছে, ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম, সেটাকে সে রিলিজ করতেছে, মানে ক্যারিয়ার গুলো স্যাচুরেটেড হয়ে গেছে, তখন আর সিক্রেশন হবে না, তাই না? তখন আর সিক্রেশন ফ্ল্যাট হয়ে যাবে। ওকে, তাহলে সিক্রেশন যখন হবে না, তখন তখন কি হবে বলে? এক্সক্রিশন হয়ে যাবে। এর জন্য এক্সক্রিশনের কাজটা আমাদের প্রথম দিকে এতটা স্ট্রং না থাকলেও শেষের দিকে অনেক, এটা মনে করো এক্সপ্রেশন কার্ভ, এক্সপ্রেশন অনেক বাড়বে। তুমি চিন্তা করো, এই যে গ্রাফটার দিকে তাকাও, দেখো, এই যে দেখো, এই যে, তাহলে একটা সময় আসার পরে যখন হচ্ছে আমাদের প্যারামিন হিপ্টোরিক অ্যাসিড কনসেন্ট্রেশন যখন বেড়ে যাচ্ছে, প্লাজমা কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে একটা লেভেলে, তখন কেএস গুলো সব স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। এরপরে তুমি কনসেন্ট্রেশন যতই বাড়ায় না কেন, এরপরে তুমি প্লাজমা কনসেন্ট্রেশন যতই বাড়াও না কেন, দেখো সিক্রেশন আর হবে না, ফ্ল্যাট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এক্সক্রিশন কি? তাহলে এক্সক্রিশন হচ্ছে, তাহলে এখন প্যারামিন হিপ্টোরিক অ্যাসিডের জন্য এক্সক্রিশনটা কি? এক্সক্রিশন হচ্ছে ফিল্ট্রেশন আর সিক্রেশনের, ফিল্ট্রেশন আর সিক্রেশনের কি বলো? ফিল্ট্রেশন আর সিক্রেশনের সামেশন। এক্সক্রিশন কেমন হবে? আমি এক্সক্রিশনের জন্য একটা আলাদা গ্রাফ আঁকি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এক্সক্রিশনটা কি আসলে? এক্সক্রিশনটা কেমন হচ্ছে চিন্তা করো। এক্সক্রিশনটা কেমন হচ্ছে? এক্সক্রিশন হচ্ছে মনে করো তুমি যতটুকু ফিল্ট্রেশন হচ্ছে আর যতটুকু এক্সক্রিশন হচ্ছে, যতটুকু সিক্রেশন হচ্ছে, এই দুটাকে যোগ করলে তো আমরা এক্সক্রিশন পাই, কতদিন পড়াইছিলাম তাই না? ফিল্ট্রেশন, সিক্রেশন। তাহলে প্রথম দিকে তুমি চিন্তা করো, প্রথম দিকে ফিল্ট্রেশন তো একদম কনস্ট্যান্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত কনস্ট্যান্ট। তাহলে প্রথম দিকে আমাদের কি বেশি ছিল দেখো তো? এই যে প্রথম দিকে আমাদের কি বেশি ছিল? প্রথম দিকে আমাদের সিক্রেশন বেশি ছিল। তাহলে সিক্রেশন যেহেতু প্রথম দিকে বেশি ছিল, তো আমাদের এক্সক্রিশনও প্রথম দিকে বেশি থাকবে। তাহলে এক্সক্রিশন মনে করো এই যে খাড়া উঠতেছে, ঠিক আছে, খাড়া উঠতেছে। যেই যেই লেভেলে এসে, যেই মুহূর্তে এসে আমাদের এক্সক্রিশন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তখন আমাদের এক্সক্রিশনও কমে যাবে। যেই মুহূর্তে এসে আমাদের সিক্রেশনটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সিক্রেশনটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সেই মুহূর্ত থেকে আমাদের এক্সক্রিশনটা ওই জায়গায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কিন্তু পুরোপুরি ফ্ল্যাট হবে না। কেন?
কারণ স্টিল ফিল্ট্রেশন তো হচ্ছে, তাই না? ফিল্ট্রেশন তো হচ্ছে, তো যতটুকু ফিল্ট্রেশন হচ্ছে ঠিক ততটুকুই এক্সক্রিশন হবে, নতুন করে আর সিক্রেশনটা হচ্ছে না। কারণ সিক্রেশনের জন্য যে ক্যারিয়ার দরকার, যে ট্রান্সপোর্টার দরকার, সেটা অলরেডি আমাদের স্যাচুরেটেড হয়ে গেছে। আচ্ছা, ওকে, সেটা খুবই সোজা ছিল। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, প্যারামিন হিপোক্লোরিক অ্যাসিড, আচ্ছা আমরা একটা সিক্রেশনের এক্সাম্পল বললাম, বাট প্যারামিন হিপোক্লোরিক অ্যাসিডের টাইট্রেশন কার্ভ বলা হয় এটাকে। আচ্ছা, এখন আমি এরপরে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে, আমরা ডিরেক্টলি চলে যাবো হচ্ছে পাম্পে। পাম্প মানে এখন আমরা ব্যালেন্স করবো, তো ব্যালেন্স মেইনলি আমরা সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স করবো। এই সোডিয়াম এবং পটাশিয়াম এর ব্যালেন্স গুলো পড়লে আমাদের কোন কোন টিউবুলে কোন কোন ধরনের পাম্প কাজ করতেছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। তো আমরা যখন যদি এখন সোডিয়াম হ্যান্ডেলিং পড়ি, তুমি যদি চিন্তা করো ঠান্ডা মাথায়, যে সোডিয়ামটা আমাদের আসলে কিভাবে রিঅ্যাবজর্পশন হচ্ছে সেইটা আমরা এখন শুরু করবো। এটা কিন্তু অনেক বড়, ওকে। তো আমরা এখন সোডিয়াম হ্যান্ডলিং শুরু করলাম, এখন আজকে যাই না শেষ করতে পারবো কিনা, শুরু তো করি। তো সোডিয়াম কিভাবে আমাদের নেফ্রনের বিভিন্ন সেগমেন্টে রিঅ্যাবজর্পশন হচ্ছে উইথ আদার অ্যাসোসিয়েটেড সলুট, এটা হচ্ছে আমাদের পড়ার টপিক, সোডিয়াম হ্যান্ডলিং। দেখো, তো কয় ভাগে ভাগ করতে পারি আমরা? একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল দুটো ভাগ করছে, একটা হচ্ছে আর্লি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, একটা হচ্ছে লেট প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের, দেখো এরপরে কি আছে, এরপরে হচ্ছে লুপা ফেলনি, তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, তারপর কালেক্টিং ডাক্ট, অনেক কিছু, অনেক বড় প্রসেস, হ্যাঁ। তো আমাদের আর্লি প্রক্সিমাল টিউবুলে কি হচ্ছে সেটা আমরা পড়বো। আচ্ছা, অ্যাজ এ হোল, আমি তার আগে অ্যাজ এ হোল বলে দিই সোডিয়ামের কত পার্সেন্ট কোথায় রিঅ্যাবজর্পশন হয়। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে সোডিয়ামের 67% রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, খেয়াল করো। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে সোডিয়ামের 67% রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকে কত? 33%। এরপরে মনে করো থিন ডিসেন্ডিং লিম্বে কিছু হবে না, থিন অ্যাসেন্ডিং লিম্বে কিছু হবে না, বাট থিক অ্যাসেন্ডিং লিম্বে 25% অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তার মানে দ্যাট মিনস 92% আর ডান, ওকে। বাকি থাকে 8%। তার ভিতর 5% আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলের রিঅ্যাবজর্পশন হবে, আর হচ্ছে 3% হচ্ছে আমাদের কোথায় হচ্ছে কালেক্টিং ডাক্টের রিঅ্যাবজর্পশন হবে, আর এক্সক্রিশন হবে হচ্ছে লেস দেন 1%। এটা হচ্ছে আমাদের সোডিয়াম হ্যান্ডেলিং ইন দ্য নেফ্রন। তাহলে এখন আমরা আসো এই যে 67% কেমন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে রিঅ্যাবজর্পশন হয় সেটা পড়ো। তো প্রক্সিমাল কন্ট্রোল টিউবুল মেইনলি দুইটা ভাগে ভাগ করছে এরা, সেটা হচ্ছে একটা আর্লি, একটা হচ্ছে লেট। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের এন্টায়ার যে বলতেছে, এন্টায়ার যে প্রক্সিমাল টিউবুল, এটা রিঅ্যাবজর্পশন করতেছে 67% অফ দ্য ফিল্টার ব্লাড, তোমরা জানো। তাহলে এই যে এন্টায়ার প্রক্সিমাল টিউবুল যখন 67% অফ দ্য সোডিয়াম কে রিঅ্যাবজর্পশন করতেছে, তার সাথে সাথে কি হবে? 67% ফিল্টার্ড ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করবে। কারণটা কি? ওয়াটার অলওয়েজ ফলো সোডিয়াম, এটা সবসময় মনে রাখবা। যেখানে সোডিয়াম যাবে সেখানে ওয়াটার তার কিছু কিছু যাবে। তাহলে 67% অফ দ্য ফিল্টার্ড সোডিয়াম রিঅ্যাবজর্পশন হওয়া মানে সাথে সাথে 67% অফ দ্য ফিল্টার্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, ঠিক আছে? এটাকে বলা হয় আইসোঅসমোটিক রিঅ্যাবজর্পশন। আইসোঅসমোটিক রিঅ্যাবজর্পশন মানে বুঝতেছো, সোডিয়াম এবং ওয়াটার একই সাথে মুভ করতেছে, ফলে অসমোলাইটির কোনো চেঞ্জ হচ্ছে না, এটাকে আইসোঅসমোটিক রিঅ্যাবজর্পশন বলে। আচ্ছা, তাহলে এই যে দিস বাল্ক রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার, এটাই তো আমাদের মেইনলি ইসিএফ ভলিউম মেইনটেইন করতেছে, তাই না? তো এখানে কথাটা এটাই বলতেছে, দিস বাল্ক রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার ইজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট ফর মেইনটেইনিং ইসিএফ ভলিউম। আচ্ছা, আরেকটা কথাটা কি, আমাদের যে প্রক্সিমাল টিউবুল, এটাই মেইনলি আমাদের যে গ্লোমেরুলার টিউবুলার ব্যালেন্স, সেই গ্লোমেরুলার টিউবুলার ব্যালেন্সের সাইড হিসেবে কাজ করে। কেন কাজ করে ভাইয়া? চিন্তা করো, 60 যেই জায়গাটায় 67% অফ দ্য সোডিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, অন্যান্য জিনিস তো বাদ দিলাম, সেটা তো অবভিয়াসলি আমাদের গ্লোমেরুলার টিউবুলার যে ব্যালেন্স সেটা হিসেবে কাজ করবে, স্বাভাবিক, তাই না? আচ্ছা, তাহলে আর্লি প্রক্সিমাল টিউবুলে কি হয়? আমাদেরকে পড়তে হবে কি আর্লি প্রক্সিমাল টিউবুলে কি হয়। তো আমি তোমাদেরকে এখন আজকে থেকে এই মুহূর্ত থেকে পাম্প পড়ানো শুরু করলাম, তাই না? যে কোন কোথায় কি ধরনের পাম্প থাকে। তোমরা যে জিনিসটা খেয়াল করবা পাম্প পড়ানোর সময়, স্টেপানো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোথায় কি পাম্প থাকে, কি কাজ করে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। লাইক আমরা এখন পড়বো যে আর্লি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কি কি পাম্প পাই আমরা, এটা কখনো ভুল করা যাবে না, এবং কি কি পাম্প পাই তার কাজ কি এবং অ্যাসোসিয়েটেড জিনিস যতটুকু লাগবে ততটুকু আমি বলে বলে পড়িয়ে যাবো, ওকে। তো দেখো, আর্লি প্রক্সিমাল টিউবুলে আমাদের কাজ কি? সোডিয়াম পড়াচ্ছি আমরা, তাহলে সোডিয়াম ডিঅ্যাবজর্পশন হচ্ছে। সোডিয়াম যখন ডিঅ্যাবজর্পশন হবে, তাহলে কি শুধুমাত্র সোডিয়াম ডিঅ্যাবজর্পশন হবে? না, আমি অলরেডি বলে দিচ্ছি যে সোডিয়ামের সাথে ওয়াটার হবে, আরো কি কি হতে পারে। তা দেখো, তাহলে কি কি পাম্প থাকে। এক হচ্ছে আমাদের আর্লি প্রক্সিমাল টিউবুলে কি কি পাম্প থাকে, সেলস অফ দ্য আর্লি প্রক্সিমাল টিউবুল: সোডিয়াম গ্লুকোজ, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম ফসফেট ল্যাকটেট অফ সাইটেট, আর সোডিয়াম হাইড্রোজেন। এখন খেয়াল করো, এই যে পাম্প গুলোর কথা বললাম আমরা, এই পাম্প গুলোর ভিতরে কিন্তু
যতগুলা পাম্পের কথা বললাম সবগুলা পাম্পই হচ্ছে কো ট্রান্সপোর্টার এক্সেপ্ট ওয়ান, একটা বাদে সবগুলো কো ট্রান্সপোর্টার, একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্টার। মানে কি, সোডিয়াম গ্লুকোজ দেখো তাদের মুভমেন্ট কিন্তু একই ডিরেকশনে, যে প্রক্সিমাল টিউবুলে সেলে মুভ করতেছে। সো কো ট্রান্সপোর্টার, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্টার, সোডিয়াম ফসফেট ল্যাকটোজ সাইটেট কো ট্রান্সপোর্টার, সোডিয়াম হাইড্রোজেন হচ্ছে একমাত্র কাউন্টার ট্রান্সপোর্টার, যেটা ডিরেকশন দুই দিকে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এই যে তারা ট্রান্সপোর্টটা করলো, তারা ট্রান্সপোর্ট করে মনে করো গ্লুকোজ ট্রান্সপোর্ট করছে, সোডিয়াম ট্রান্সপোর্ট করছে, তা এগুলো এখন কি হবে বলো? এগুলো এখন পেরিটিউবুলার ক্যাপিলারি বা ব্লাডে গিয়ে অ্যাবজর্পশন হবে, সেটা আলাদা কথা, তাই না? কিন্তু আমাদের পড়তে হবে যে প্রক্সিমাল টিউবুলে আসলে কি কি পাম্প আছে, এই যে পাম্প গুলো আছে। তো আমি যে কথাগুলো বললাম এখানে হাইড্রোজেন এন্ড বাইকার পাম্প নিয়ে একটু এক্সট্রা কথা বলছে, সোডিয়াম এন্ড হাইড্রোজেন পাম্প নিয়ে। এই পাম্প নিয়ে এক্সট্রা কথা আমরা অ্যাসিড বেস ফিজিওলজিতে পড়াবো। তো এই 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 প্যারাটা আমি এখন এখানে স্কিপ করবো, কারণ এটা আমাদের এখানে দরকার নেই, এটা আমাদের অ্যাসিড বেস ফিজিওলজিতে খুব ভালোভাবে পড়াবো। আচ্ছা, এখন যে কথা আমি বলতে চাই, আর্লি প্রক্সিমাল টিউবুল থেকে তুমি কি পড়বা? পাম্প গুলোর নাম পড়লা, এখন আর কি পড়বা? যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এই আর্লি প্রক্সিমাল টিউবুলের মধ্যে একটা লুমেন নেগেটিভ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। কেন বা কেন লুমেন নেগেটিভ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে? খুব সুন্দর মতো চিন্তা করো। তুমি দেখছো কি খেয়াল করে? আমাদের কিন্তু সব ক্যাটায়ন গুলা কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। সোডিয়াম দেখো, সোডিয়াম যেহেতু একটা ক্যাটায়ন, তাই না? তার মানে কি, আমার অ্যানায়ন গুলা বা নেগেটিভ চার্জ গুলো আমি লুমেনে রেখে যাচ্ছি, আর পজিটিভ চার্জ গুলো রিঅ্যাবজর্পশন করে দিচ্ছি। তার মানে আমাদের লুমেনে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। এটা হচ্ছে কথা, যে লুমেন নেগেটিভ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে প্রক্সিমাল টিউবুলে। তোমার কথা বুঝতে পারছো? যেহেতু আমাদের সোডিয়াম, গ্লুকোজ, লুমিন, অ্যামাইনো অ্যাসিড সবই পজিটিভ চার্জটাকে আমরা কি করতেছি, লুমেন থেকে নিয়ে সেলের ভিতরে ঢুকাই দিচ্ছি, ফলে লুমেন একটা নেগেটিভ চার্জ তৈরি হয়। ওকে, এই কথাটা জানতে হবে। আচ্ছা, তারপরে আমাদের যে হচ্ছে পাম্প গুলা যে এনার্জি কোত্থেকে পাচ্ছ, পাম্প গুলো এনার্জি আমরা পাই হচ্ছে কোত্থেকে? সোডিয়াম পটাশিয়াম এটিএস পাম্প থেকে, এটা জানো, এর বলার কিছু প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমাদের আর্লি প্রক্সিমালিটি বলে কি হচ্ছে, 100% অফ দ্য ফিল্টার্ড গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিড হ্যাভ বিন রিঅ্যাবসর্বড। এই কথাটা খুব ভালো মতো খেয়াল করো, যে আমাদের কিন্তু আর্লি প্রক্সিমালিটি বলে 67% সোডিয়াম রিঅ্যাবসর্পশন হইলেও গ্লুকোজ কিন্তু, গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিড 100% রিঅ্যাবসর্পশন হয়ে যাচ্ছে। মানে যতটুকু ফিল্ট্রেশন হচ্ছে গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিড, তার 100% কিন্তু প্রক্সিমাল কনজুগেটেড টিউবওয়েলে রিঅ্যাবসর্পশন হয়ে যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, আমি কিন্তু একটু আগে গ্লুকোজ রিঅ্যাবসর্পশন পড়াইলাম, পিসিডি থেকেই তো সব রিঅ্যাবসর্পশন হয়ে যাচ্ছে, তাই না? একটা কথা। আচ্ছা, দেন বাইকার্বের 85% রিঅ্যাবসর্ব হয়ে যাচ্ছে, বাইকার্বের 85% রিঅ্যাবসর্ব হয়ে যাচ্ছে। আর মোস্ট অফ দ্য ফিল্টার্ড ফসফেট ল্যাকটেট সাইটেট হ্যাভ বিন রিঅ্যাবসর্বড। ওকে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আর্লি প্রক্সিমাল টিউবওয়েলে যে কথাগুলো বললাম এইগুলাই, আর কিছু জানার প্রয়োজন নেই। এখন হচ্ছে লেট প্রক্সিমাল টিউবওয়েল। তাহলে লেট প্রক্সিমাল টিউবওয়েলে কি হয়? লেট প্রক্সিমাল টিউবওয়েলে আমাদের কি কি পাম্প আছে? লেট প্রক্সিমাল টিউবওয়েলে দুইটা পাম্প আছে, একটা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোজেন পাম্প, আগের মতোই একটা পাম্প থাকবে এখানে, যেটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্টার। আর একটা কাউন্টার ট্রান্সপোর্টার পাম্প আছে, সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন এন্ড ফরমেট আয়ন। যদি এগুলো খুবই লো ইয়েল্ড, তাহলে আমাদের লেট প্রক্সিমাল টিউবওয়েলে কি হয় দেখো, যেহেতু তোমাদের যে লুমেন যে নেগেটিভ, আমাদের কি ছিল বলতো, এর আগে লুমেনটা নেগেটিভ হয়ে গেছিল, তার মানে কি নেগেটিভ আয়নগুলো আমরা রিঅ্যাবজর্পশন করিনি আর্লিতে। লেটে এসে এখন কি করবো, লেট প্রক্সিমাল টিউবওয়েলে এসে আমরা কি করতেছি, সেটা হচ্ছে আমরা এই যে নেগেটিভ যে চার্জ গুলো আছে ক্লোরাইড আয়ন, সেগুলোকে রিঅ্যাবজর্পশন করে ফেলতেছি। দেখছো, রিঅ্যাবজর্পশন করে ফেলতেছি, নেগেটিভ চার্জ গুলোকে রিঅ্যাবজর্পশন করে ফেলতেছি। এখানে মেইনলি দুইটা পাম্প, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন পাম্প, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পাম্প। তাহলে আমাদের লেট ডিস্টেবল টিউবওয়েলের কাজটা কি? লেট ডিস্টেবল টিউবওয়েলের মেইন কাজটা হচ্ছে মেইনলি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন করা। ওকে, তো দেখো এগুলো কি বলতেছে এখানে, লুমিনাল মেমব্রেন কি কি কন্টেইন করে? সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার কন্টেইন করে, আর ক্লোরাইড আয়ন ফরমেট আয়ন অ্যানায়ন এক্সচেঞ্জার, দুইটা জিনিস থাকে। ওকে, তাহলে সোডিয়াম কি হয়? সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে সেলের সেই সোডিয়াম, সোডিয়াম পটাশিয়াম এটিপি পাম্পের মাধ্যমে ব্লাডে ঢুকতেছে, সোজা হিসাব। ক্লোরাইড আয়ন ফরমেট আয়নের মাধ্যমে যে ক্লোরাইড আয়ন সেলে ঢুকতেছে, সেই ক্লোরাইড আয়ন ব্লাডে ঢুকতেছে, খুবই সোজা। আচ্ছা, তাহলে যেহেতু ক্লোরাইড আয়ন বেশি বেশি এখন আমার হচ্ছে সেল থেকে বা লুমেন থেকে যেহেতু বেশি বেশি সেলে ঢুকতেছে, ব্লাডে ঢুকতেছে, এখন লেট প্রক্সিমাল টিউবওয়েলে আমার একটা লুমেন পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। লুমেন পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। যেহেতু আমি সব ক্লোরাইড আয়ন একটা নেগেটিভ আয়ন, আমি নেগেটিভ আয়নকে রিপ্রেজেন্ট করতেছি, এখানে একটা পজিটিভ ডিফারেন্স তৈরি হবে। ওকে, জাস্ট এটুকুই, আর কিছু পড়ার নেই, খুবই সোজা জিনিস এগুলো। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি তোমাকে বুঝতে হবে যে কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে, এটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, আইসোসমেটিক রিঅ্যাবজর্পশন মানেটা কি? আইসোসমেটিক রিঅ্যাবজর্পশন আমি অলরেডি বলে ফেলছি। আইসোসমেটিক রিঅ্যাবজর্পশন মানে হচ্ছে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, তার সাথে সাথে যে ওয়াটারটাও ঠিকঠাক মতো রিঅ্যাবজর্পশন হচ্ছে। 60% অফ দ্য সোডিয়াম যদি বা 60% অফ দ্য সলিড রিঅ্যাবজর্পশন হচ্ছে প্রক্সিমাল টিউবওয়েলে, এবং সাথে সাথে 67% অফ দ্য ওয়াটারও ঠিকঠাক মতো রিঅ্যাবজর্পশন হচ্ছে। এটাকেই বলতেছে আইসোসমেটিক রিঅ্যাবজর্পশন। ওকে, আচ্ছা, এখানে আর কিছু নাই। এরপরে যেটা আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ, এটা ফার্স্ট এইডে খুবই শর্ট করে দেওয়া আছে, তোমরা বুঝতে পারবো না যদি আমি না বুঝাই। সো আচ্ছা,
আইসোসমেটিক রিঅ্যাবজর্পশন যেটা আছে, মানে সোডিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, এটা একটা মেকানিজম আছে, এটা আইসোসমেটিক রিঅ্যাবজর্পশন। এটা তোমার রিডিং করলে বুঝতে হবে, এটা আমি পড়াবো না, এটা খুবই সোজা, হ্যাঁ, রিডিং করলে বুঝতে পারবো। এখন যেটা হাই yield, এটা লো yield, খুব যাদের ইন্টারেস্ট আছে এটা রিডিং করতে পারো, খুব বেশি সময় লাগবে না, সোজা জিনিস। এখন যে হাই yield টপিকটা আমরা পড়াবো সেটা হচ্ছে টিউবুলার ফ্লুইড ডিভাইডেড বাই প্লাজমা রেশিও অ্যালং দ্য প্রক্সিমাল। ওকে, মানেটা কি? মানেটা হচ্ছে, দেখো এক্স অ্যাক্সিসে আমি কি দিছি, প্রক্সিমাল টিউবুলার লেন্থ দিছি। এই কথাটার মানে হচ্ছে এই টপিকটা আমি কিন্তু আজকে প্রথমেই দুইটা হাই yield টপিক পড়াইছি, তাই না? তো হাই yield টপিকের মতো এইটাও কিন্তু সেম হাই yield, আগে এই যে টাইট্রেশন কার্ভের মতো সেম হাই yield। এই যে এখন আমি যে জিনিসটা পড়াবো 100% কনসেন্ট্রেশন লাগবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, হচ্ছে সরি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স ওয়াই। সো ওয়াই এ থাকবে হচ্ছে টিউবুলার ফ্লুইড ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন বা প্লাজমা, এটা রেশিওটা কত এটা। আর এক্স অ্যাক্সিসে কি থাকবে, পিসিটি লেন্থ, প্রক্সিমাল কনভেনশনাল টিউবুলার লেন্থ। ওকে, পিসিটি লেন্থ। এটা মানেটা কি, আমরা এখানে কি পড়তে যাচ্ছি? মানে হচ্ছে যে আমি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যত প্রথম দিক থেকে শুরুর দিক শেষের দিকে যেতে থাকবো, মানে এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, মানে মনে করো এখান থেকে শুরু হয়েছে, তাই না? শেষ হবে থেকে এখানে গিয়ে। সো আমি উপর থেকে যত নিচে আসবো, মানে প্রথম থেকে যত শেষের দিকে আসবো, আমার টিউবুলার ফ্লুইড আর প্লাজমার রেশিওটা কেমন হবে। মানেটা কি ভাই, কি বলতেছেন আপনি, কিছু বুঝতেছেন না? মানেটা শুনো, মানে হচ্ছে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কি আছে, সোডিয়াম আছে, আর্লিতে সোডিয়াম আছে, লেটেও তো সোডিয়াম আছে, তাই না? কারণ লুমিনের ভিতরে কি আছে, সোডিয়াম আছে। তাহলে এই যে লুমিনের ভিতরে সোডিয়াম আছে, প্লাজমাতেও তো ঠিক সোডিয়াম আছে। তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে লুমিনের প্রথম থেকে শেষের দিকে যেতে যেতে আমাদের এই যে লুমিনের ভিতরে যে সোডিয়াম আর প্লাজমার যে সোডিয়াম, তাদের রেশিওটা কেমন আসলে, এটা পড়বো। মানে কম্পারেটিভ তোমরা কম্পারিজন করো যে আমার আসলে টিউবুলার ফ্লুইডে বেশি থাকতেছে না প্লাজমাতে বেশি থাকতেছে। ওকে, এটা হচ্ছে পড়া। তো তুমি সিম্পল জিনিস চিন্তা করো, একদম কমন সেন্স থেকে, তুমি যদি টিউবুলার ফ্লুইড থেকে বেশি বেশি রিঅ্যাবজর্পশন করো, টিউবুলার ফ্লুইড থেকে মনে করো বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করো, তাহলে কি থাকবে, লুমিনে কম কম সোডিয়াম থাকবে, স্বাভাবিক। আবার তুমি যদি লুমেন থেকে মনে করো একটা সাবস্টেন্স কম কম রিঅ্যাবজর্পশন করলা, তাহলে সেটা লুমেনের বেশি থাকবে। ওকে, এইভাবে আমরা রেশিওটা তৈরি করি। তাহলে দেখো আমাদের ফার্স্ট যে সাবস্টেন্স সেটা হচ্ছে সোডিয়াম। তো সোডিয়ামের টিউবুলার ফ্লুইড আর প্লাজমার রেশিও সেটা হচ্ছে 1। ওকে, সেটা হচ্ছে 1, মানেটা কি, রেশিওটা হচ্ছে 1। এই যে এটা হচ্ছে সোডিয়ামের জন্য, কারণ কারণ কি, কারণ হচ্ছে সোডিয়াম তো আইসোসমেটিক, তাই না? মানে সোডিয়াম আমাদের টিউবুলার ফ্লুইডের যে কনসেন্ট্রেশন, প্লাজমাতেও ঠিক সেম কনসেন্ট্রেশন, এটা বোঝাতে চাচ্ছি। মানে তাদের রিঅ্যাবজর্পশন হচ্ছে সোডিয়ামের কার সাথে বলো তো দেখি, ওয়াটারের সাথে। রিঅ্যাবজর্পশন যেহেতু তার ওয়াটারের সাথে হচ্ছে, সো এটা আইসোসমেটিক রিঅ্যাবজর্পশন হবে, মানে অসমোলারিটিটা সেম থাকবে। এজন্য সোডিয়ামের কনসেন্ট্রেশন টিউবুলার ফ্লুইডে যা, প্লাজমাতেও তা, এজন্য যে রেশিও হচ্ছে 1। তো এটা হচ্ছে 1, মনে করো মাঝখানে আমি যদি ইরেজ করে দিই, তাহলে এটা হচ্ছে টিউবুলার ফ্লুইড বাই প্লাজমা রেশিও, তাই না? এটা হচ্ছে 1। আর নিচে যদি আমরা গ্রাফ আঁকি সেটা লেস দেন 1, লেস দেন 1। আর উপরে আঁকলে মনে করো হচ্ছে মোর দেন 1। ওকে, এটা হচ্ছে 1। তাহলে সোডিয়াম আর হচ্ছে মনে করো টিউবুলার ফ্লুইড বা প্লাজমা কনসেন্ট্রেশন এর যে হচ্ছে রেশিও সেটা হচ্ছে 1, সেম সেম কনসেন্ট্রেশন সেম। এরপরে ফ্লুইড গুলো দেখো, এটা হচ্ছে দেখো সোডিয়াম। তাহলে আমি একটু আগে তোমাদের একটা কথা বলছিলাম খুব ভালো মতো, যারা খেয়াল করছো তারা এখন পারবা, যে আর্লি প্রক্সিমাল টিউবুলে আমাদের সোডিয়াম 67% রিঅ্যাবজর্ব হইলেও সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করতেছি, তাই না? আমরা সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করতেছি। সোডিয়ামের 67% রিঅ্যাবজর্পশন হইলেও আমাদের গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিডের 100% রিঅ্যাবজর্পশন, গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিডের 100% রিঅ্যাবজর্পশন হয়। তাহলে তুমি চিন্তা করো, খুবই সোজা, এটা এতটা ইম্পর্টেন্ট, বাট বুঝলে, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে বুঝলে অনেক সোজা। তুমি চিন্তা করো, গ্লুকোজ মনে করো এই যে লুমিনের ভিতরে কি আছে, গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড যা ছিল 100% রিঅ্যাবজর্পশন হয়ে গেছে প্রক্সিমাল কনভলিউটিভ বলে, আগেই রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তার মানে কি লুমিনের ভিতরে তুমি এগুলো কম কম পাবা। লুমিনে যদি তুমি মনে করো 1 পাইলা, লুমিনে পাইলা কত 1, আর প্লাজমাতে পাইলে 2, তাহলে রেশিওটা কত বলো তো, লেস দেন 1 না? রেশিও কত হলো, 0.5 হলো। তার মানে কি উপরে কি, উপরে হচ্ছে কম আর নিচে হচ্ছে বেশি। মানে আমি যেটা বলতে চাচ্ছি, যেসব জিনিস বেশি বেশি রিঅ্যাবজর্পশন হবে, মানে সোডিয়ামের চাইতে বেশি রিঅ্যাবজর্পশন হবে, তুমি সোডিয়ামকে মিডিল ম্যান ধরবা। সোডিয়ামের চাইতে যেসব সাবস্টেন্স বেশি বেশি রিঅ্যাবজর্পশন হবে, কি কি সাবস্টেন্স, এই যে আমি একটু আগে পড়াইছি, সেটা হচ্ছে গ্লুকোজ, বাইকার্ব, অ্যামাইনো অ্যাসিড।
এগুলো বেশি বেশি রিঅ্যাবজর্পশন হবে। তার মানে কি এগুলো তুমি লুমিনে কম কম পাবা, সব রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তার মানে যে রেশিওটা টিউবুলার ফ্লুইড আর প্লাজমা রেশিওটা কম হবে, লেস দেন 1 হবে। ওকে, কেন ভাই লেস দেন 1 হবে তুমি চিন্তা করো। একটু আগে বললাম যে মনে করো তুমি ধরো যে লুমিনের ভিতরে বা টিউবুলার ফ্লুইডে গ্লুকোজের কত কনসেন্ট্রেশন 1, যেহেতু রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে সে ওই গ্লুকোজের কনসেন্ট্রেশন প্লাজমাতে কত হবে 2 হবে, তাহলে 1/2.5 মানে ও লেস দেন 1। ওকে, এইভাবে ইজি করে পড়বা। সো এখন দেখো আমি যে গ্রাফটা তোমাদেরকে দেখাইছি, গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড এইটা। আর বাইকার্ব দেখো, বাইকার্বও কিন্তু আমাদের 85% রিঅ্যাবজর্ব হয়। তাহলে বাইকার্ব কিন্তু সোডিয়ামের চাইতে বেশি রিঅ্যাবজর্পশন হয়, কিন্তু গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডের চাইতে কম রিঅ্যাবজর্পশন হয়। গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি আমাদের 100%। এটা মনে করো গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড 100% রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে এই গ্রাফ। তাহলে এই গ্রাফটা কার জন্য? এই গ্রাফটা মনে করো বাইকার্বের জন্য। এটা হচ্ছে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডের গ্রাফ, এটা হচ্ছে বাইকার্বের গ্রাফ। ওকে, সো এটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে বাইকার্ব। বাইকার্ব তোমার কিন্তু এক্সামে থাকবে, এরকম গ্রাফ থাকবে, মনে করে গ্রাফ থাকবে, বলবে যে এখানে কোন সাবস্টেন্সটা বসবে, কোন সাবস্টেন্সের কথা বলা হয়েছিল, এই জন্য আমি এত বেশি এমফাসাইজ দিচ্ছি। ওকে, আচ্ছা এখন তুমি চিন্তা করো সাবস্টেন্স যেসব সাবস্টেন্স আমার সোডিয়ামের চাইতেও কম কম রিঅ্যাবজর্পশন হয়েছে, সেগুলোর ভ্যালু কি হবে? সেগুলোর ভ্যালু টিউবুলার ফ্লুইড বা প্লাজমা রেশিও সেগুলো মোর দ্যান 1 হবে। খুবই স্বাভাবিক। তুমি খুবই সিম্পলি চিন্তা করো তারা কি ক্লোরাইড আয়ন বা ইনুলিন। খুবই সিম্পলি চিন্তা করো। সেটা হচ্ছে, তাহলে এখন মনে করো আমাদের যদি কম কম রিঅ্যাবজর্পশন হয়, মনে করো এটা প্রক্সিমাল কন্ট্রোল টিউব, মনে করো এখান থেকে ক্লোরাইড আয়ন কম কম রিঅ্যাবজর্পশন হচ্ছে, কম কম রিঅ্যাবজর্পশন, তার মানে এখানে ক্লোরাইড আয়ন অনেক বেশি আছে লুমিনের ভিতরে। তাহলে আমাদের সূত্রটা কি? টিউবুলার ফ্লুইড ডিফাইন্ড বাই প্লাজমা। টিউবুলার ফ্লুইড মানে লুমেন, লুমেনের ভিতরে মনে করো 4টা ক্লোরিন আছে। ওকে, যেহেতু বেশি কম কম রিঅ্যাবজর্পশন হচ্ছে, আর প্লাজমাতে মনে করো 1টা ক্লোরিন আছে, যেহেতু রিঅ্যাবজর্পশন হচ্ছে না। তাহলে 4/1 কত? 4। আমাদের রেশিও মোর দ্যান 1। আমার কথা বুঝতে পারছো? তাহলে যেসব রেশিও মোর দ্যান 1 সেগুলো তুমি কোথায় দিবে? গ্রাফে কোথায় বসবে? গ্রাফে কোথায় বসবে? গ্রাফে এই যে সোডিয়ামের উপরে বসবে, সোডিয়ামের উপরে বসবে। আর ইনুলিন হচ্ছে একদম লিনিয়ার, কারণ ইনুলিন কোনো রিঅ্যাবজর্পশন হয় না, ইনুলিন কি হয়? সিক্রেশন হয়। ওকে, দেখো ইনুলিন হচ্ছে একদম লিনিয়ার। এখন কোনটা কার গ্রাফ 100% মনে রাখবা। এখন বসাই দিছি, এখন তার মুখস্থ করার প্রয়োজন নাই, না বুঝে। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখি কতটুকু সময় আছে। আহ, হুম, আচ্ছা আজকে উম, আজকে পর্যন্ত, পড়ার একটা কাজ চলে এসছে, এমার্জেন্সি কাজ, ছোট ভাবে করতে হবে। আজকে পর্যন্ত পড়লাম, আর হচ্ছে কালকে আমি ইনশাল্লাহ ক্লাস নিতে পারি। আমি ঠিক বলতে পারতেছি না, হ্যাঁ? কালকে ক্লাস নিতে পারি, কালকে অথবা পরশু যে কোনো দিন একটা ক্লাস নিব। ক্লাস নিয়ে আমরা রেনাল ফিজিওলজি শেষ করে দেওয়ার একটা ইচ্ছা আছে। দেখা যাক। তো আজকে 10 মিনিট পড়ানোর ইচ্ছা ছিল, বাট আমার একটা ইমার্জেন্সি কাজ চলে এসেছে, আর একদিন পরে ইনশাল্লাহ রেনাল ফিজিওলজি শেষ হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো।